হার্ড কিপ্টে স্বভাবের রামাকান্ত, যে মানুষটা ফ্রির প্রসাদ পেতে সারা দিন লাইনে দাঁড়ায়, মাত্র 6 টাকা ফেরত পাওয়ার জন্য কাস্টমার কেয়ারকে এমন ভাবে জ্বালিয়ে খায় যেন সে 6 টাকাতেই তার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ভর করছে। ঠিক এমন সময় তার জীবনে হঠাৎ হাজির হয় এক দামি টোস্টার। আসলে এক বিয়েতে গিফট দেওয়ার জন্য তার স্ত্রী শিল্পা জোর করেই তাকে দিয়ে সেই টোস্টারটা কেনায়, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, পরের দিনই সেই বিয়েটাই ভেঙে যায়। অন্য কেউ হলে হয়তো মেয়েটার জন্য আফসোস করত, কিন্তু হারকিপ্টের রামাকান্তের মাথায় তখন একটাই চিন্তা, আমার টোস্টারের কি হবে। সে তখন টোস্টারটা ফেরত নেওয়ার জন্য এমন ভাবে উঠে পড়ে লাগে যেন ওটা কোনো সাধারণ টোস্টার না, বরং তার জান আটকে থাকা তোতা পাখি। কিন্তু রামাকান্ত তখনও জানে না এই নিরীহ দেখতে টোস্টারটাই খুব শীঘ্রই তার জীবনে এমন এক অদ্ভুত ঝড় তুলবে যে সে কখনো হবে চোর তো কখনো খুনি, আর শেষে এক বুড়ি মহিলা এসে বলবে, রামাকান্ত তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। কিন্তু একটা টোস্টারের সঙ্গে এমন অদ্ভুত ঘটনার কি সম্পর্ক, আর কিভাবে এবার শুরু হলো এই পাগলাটে কাহিনী, তা জানতে হলে দেখতে হবে ভরপুর টুইস্ট, সাসপেন্স আর হাসিয়ে পেটে খিল ধরিয়ে দেওয়ার মতো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কমেডি ক্রাইম থ্রিলার টোস্টার মুভির এক্সপ্লানেশন। গভীর রাত, পুরো শহর তখন ঘুমে। পরিত্যক্ত এক পার্কে রামাকান্ত নামের এক লোক গাড়ির হেডলাইটের আলোতে মাটি খুঁড়ছে। কবর খোঁড়া শেষে হঠাৎই আবছা আলোয় বসে থাকা কাউকে জিজ্ঞেস করে, কবরে লাশ চিৎ করে শোয়ায় নাকি উপুর করে? আসলে আমাদের ধর্মে লাশ জ্বালিয়ে দেয় তো, তাই জিজ্ঞেস করছে আর কি। কি ভাবছেন এত রাতে ভোলা ভালা দেখতে এই লোক কার কবর খুঁড়ছে আর কাকেই বা জিজ্ঞেস করছে? এই সব কিছুর উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক সপ্তাহ আগে। ইনি হলেন শহরের নাম করা নেতা আমল আমরে। মিডিয়া তাকে ঘিরে এটাই জিজ্ঞেস করছে যে সে এখন কি করবে। আমরে বলে, এরা মাসাজ পার্লারের নামে বাজে কাজ করে, এদেশের সংস্কৃতিকে নষ্ট করছে, তাই আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি এসব পার্লার বন্ধ করে দিব, আর এইসব পার্লারে কাজ করা মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। মিডিয়ার সামনে এমন বড় বড় ভাষণ দেওয়া আমরে তার ফার্ম হাউসে গার্লফ্রেন্ডদের সাথে ঠিকই সময় কাটায়। আমরের বাসায় মালি সেজে থাকা একজন আমরের বেডরুমে প্যাঁচা শোপিসের চোখে ক্যামেরা লাগিয়ে সেটা ভিডিও করে নেয়। আমরে তার ফার্ম হাউস থেকে বের হতেই সেই ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে ভিডিওটা আমরেকে পাঠিয়ে বলে, আমার কিছু হলে আমি কিন্তু তোমাকে ভাইরাল করে দিব, তাই সাবধান। কিন্তু সকাল সকাল লাল স্যুটে জগিং এ বের হয়ে রামা তখন তার স্ত্রীর ফোনের বিল থেকে 6 টাকা কেন এমনি এমনি কাটা হলো তা নিয়ে কাস্টমার কেয়ার এজেন্টের মাথা খাচ্ছে। এজেন্ট তাকে এতভাবে বোঝাচ্ছে যে পরের মাসের ফোনের বিলে টাকা রিটার্ন করে দেওয়া হবে। রামাকান্ত ততই তাকে বলছে তাকে এই 6 টাকা ক্যাশ দিতে হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই রামাকান্ত কোন লেভেলের কিপটা। যাই হোক, কোনো রকমে কলটা কেটে কলা নিয়ে জগিং করতে করতে তার ফ্ল্যাটের দিকে উঠতেই যাবে, তখনই তার বাড়ির মালিকের বখাটে ছেড়ে গ্লেন অটো থেকে নেমে বলে, অটো ভাড়াটা দিয়ে দেন, পরের মাসের ভাড়া থেকে কেটে রাখবেন। কিন্তু কিপটা রামাকান্ত থেকে টাকা বের করা কি এত সহজ? সেও ভাড়া না দিয়েই কোনো রকমে দৌড়ে পালিয়ে সোজা তার ফ্ল্যাটে এসে দেখে প্রতিদিনের মতো তার স্ত্রী শিল্পা ক্রাইম স্টোরি দেখায় ব্যস্ত। রামাকান্তের রক্তে যেমন কিপটামি মিশে আছে, ঠিক তেমনই শিল্পার রক্তেও মিশে আছে গোয়েন্দাগিরি। রামাকান্ত ঘরে ঢুকেই কারেন্ট বিল বাঁচাতে লাইট ফ্যান সব বন্ধ করে বলে, কি শুরু করেছো? সকাল সকাল খুনের খবর দেখছো কেন? এসব দেখতে দেখতে কোন দিন আমরাই যেন সত্যিকারের কেসে ফেসে না যাই। শিল্পা আচমকাই তার ক্যারাটে স্কিল দিয়ে রামাকান্তকে উল্টে সোফায় ফেলে বলে, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট খালি খালি তো আর নেইনি। এইসব কথার মাঝে হঠাৎই রামাকান্তের নজর পড়ে শিল্পার পাকা চুলের উপরে। শিল্পার মন খারাপ করে বলে, এই বুড়ো বুড়ি প্রতিবেশীদের সাথে থাকতে থাকতে আমিও বুড়ি হয়ে যাচ্ছি, এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না, চলো আমরা অন্য কোথাও বাসা ভাড়া নেই। কিপটা রামাকে কখনো এই কম দামের বাসা রেখে যাবে নাকি? তাই সেও নানা বাহানা বানাতে থাকে। শিল্পা বিরক্ত হয়ে বলে, এদের সাথে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি, চলো আমরা বেবি প্ল্যান করি। কিপটা রামা বলে, আরে বেবি মানে নো রিটার্ন অনলি খরচ, এই পলিসিতে আমি তো কখনোই যাব না। শিল্পা বিরক্ত হয়ে কিচেনে গিয়ে বলে, নাস্তায় কি খাবে তাই বলো। রামা বলে, আরে নিজের বাসায় নাস্তা খেয়ে খরচ বাড়ানোর কি দরকার, আমি বরং বাড়িওয়ালি আন্টি ডিসুজার বাসায় ফ্রি টোস্ট আর মাখন খেয়ে নিব। বাপ রে, মানুষ এত কিপটাও হয়। শিল্পা বলে, রাতে ফ্রি ডিনারও আছে, নিশ্চয়ই মনে আছে আজ রাতে আমার ক্যারাটে গুরুজির মেয়ের বিয়ের দাওয়াত, রাতে আমরা গিফট কিনতে যাব, গিফট
গিফটের নাম শুনতেই রামার কলেজেটা যেন শুকিয়ে আমচুর হয়ে যায়। কিছুক্ষণ পর দোকানের জন্য রেডি হয়ে ডিসুজার বাসায় এসে ডিসুজাকে পটাতে কনস্টিপেশনের ওষুধ দিয়ে বলে, আপনার এই ওষুধ আনার চক্করে সকালে নাস্তা করাটাই হলো না। ডিসুজা ভদ্রতার খাতিরে নাস্তার কথা একবার বলতেই নির্লজ্জ রামা নাস্তা করতে বসে যায়। ডিসুজার মতো তার টোস্টারটাও অনেক পুরনো হয়ে গেছে, ঠিক মতো কাজই করে না। কথায় কথায় রামা বলে, শিল্পা আর আমি বেবি নিতে যাচ্ছি, কিন্তু তার কিছু সমস্যার জন্য বেবি হবে না, তাই আইভিএফ ট্রিটমেন্ট করাতে হচ্ছে। এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আমার বাচ্চা খুব পছন্দ, তাই যদি পরের মাসের ভাড়াটা একটু কমিয়ে দিতেন। দেখেছেন, এই লোক টাকা কম দেওয়ার জন্য সব রকমের মিথ্যা বলতে পারে, তার গলাও কাঁপে না। তার এসব চাল অবশ্য গ্লেন খুব ভালো করেই বুঝতে পারে, তাই তার মাকে এই ফাঁদে পা দিতে মানা করে। ডিসুজা তার নিকাম্মা ছেলের কার্যকলাপে এমনিই বিরক্ত, তাই তার ছেলের উপর রেগে বলে, বাড়িটা আমার, ভাড়া আমি ঠিক করব। শোনো রামা, তুমি এরপর থেকে 500 টাকা কমিয়ে দিবে। এটা শুনে অবশ্য রামার মন ভরে না, তাই ভাড়া আরেকটু কমানোর কথা বলতেই যাবে, তখনই আরেক প্রতিবেশী ফেরওয়ানি ডিসুজার জন্য কমলার জেলি বানিয়ে আনলে রামা আর কথা না বাড়িয়ে উঠে বলে, ফেরওয়ানি আন্টি, আপনার পারফিউমটা কিন্তু অনেক সুন্দর, আমার দোকানে এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন, বলেই বের হয়ে যায়। মানে ফ্রিতে দোকানের মার্কেটিং করে গেল আর কি। কি ভাবছেন এমন এক কিপটা লোক তার দোকানে কি বেচে? কি আবার, সে আসলে পারফিউমের রেপ্লিকাকে আসল বলে বেচে। এমনকি তার ডিলার গুড্ডুকেও টাকা দেওয়ার সময় টাকা কিভাবে না দিয়ে ভাগানো যায় সেই চেষ্টা করে। সন্ধ্যা হতেই শিল্পা এসে বলে, জলদি স্যুট পরে নাও, বিয়েতে যেতে হবে। টেবিলে এত বড় একটা গিফটের প্যাকেট দেখে শিল্পা এবার চিন্তায় পড়ে যায় যে এমন কিপটা মানুষ এত বড় বক্সে কি গিফট নিয়েছে। কৌতূহলবশত বাক্সটা টেনে ছিঁড়তেই দেখে পুরো বাক্সে শোলা ভরা, মাঝে ছোট একটা পারফিউমের বোতল, যেটা আবার টেস্টার, মানে দোকানের ফ্রি স্যাম্পল। এই গিফট দিলে শিল্পার কি আর মান ইজ্জত থাকবে? তাই রামাকে টানতে টানতে নিয়ে আসে ইলেকট্রিক শপে। এমন নামি দামি শপে 10 টাকা জিনিস হয়ে যায় 1000 টাকায়। সেখানে এসে বেচারা রামা শিল্পাকে জলদি বের হতে বলে, কিন্তু শিল্পাও কি কম নাকি, সে রেগে সেলসম্যানকে 5000 টাকার টোস্টার প্যাক করতে বলে। বেচারার আর কিছুই করা থাকে না। এত দামি গিফট নিয়ে জ্যামে আটকাতেই আচমকাই স্কুটি বন্ধ করে পাশের ট্রাকের সিকল ধরে বসে থাকে, যেন এভাবে গিয়ে সে তেলের খরচ বাঁচাতে পারবে। শিল্পা রেগে কয়েকটা ঝাড়ি মারতেই বেচারা শিকল ছেড়ে তেল খরচ করে চলে আসে বিয়ে বাড়ি। গিফটটা নিল কিন্তু শিল্পার জোড়াজড়িতে, অথচ সবার সামনে আসতেই ভাব নিয়ে বলে, 6000-এর নতুন টোস্টার দিয়েছি। মানে এই লোক যেমন কিপটা তেমনই চাপাবাজ। গুরুজি বলে, চিন্তা করো না, সামনের বছর আমার ছোট মেয়ের বিয়ে। রামা এই লোকের মেয়ের সংখ্যা দেখে বিরক্ত হয়ে তার গিফটের 5000 টাকা উসুল করতে একাই 2 প্লেট ভর্তি খাবার নিয়ে আসে। তবে এতগুলো খাবার কি আসে এখন খাবে? বাসায় নিয়ে আরো কয়েকদিন যেন মজা করে খেতে পারে, তাই লুকিয়ে লুকিয়ে প্যাকেটে নিতেও ভোলে না। কিপটা স্বামীর এসব কর্মকাণ্ডে শিল্পা লজ্জায় যে কোথায় মুখ লুকাবে সেই জায়গাটাই খুঁজে পায় না। খাওয়া দাওয়া শেষে ফ্রি আইসক্রিম খেতে আসলে আচমকাই এক মহিলা পেছন থেকে এসে রামাকে জড়িয়ে বলে, রাজ। রামা আর শিল্পা দুজনই অবাক হয়ে তাকালে মহিলাটা বলে, সরি, আমার স্বামীও একই রঙের কোট পরো তো, তাই তাকে মনে করেছিলাম। রামা এসবে খুবই বিরক্ত। শিল্পা হাসতে হাসতে বলে, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। রামা বিরক্ত হয়ে বলে, আমার জন্য তুমি সব থেকে সুন্দর। স্বামীদের নিজের স্ত্রী বাদে অন্য কারো দিকে তাকানো উচিত না। রামা কিপটা হলে কি হয়েছে, তার চরিত্র কিন্তু আবার ফুলের মতো পবিত্র। পরের দিন সকালে শিল্পাকে ফোনে বেশ চিন্তিত হয়ে কথা বলতে দেখে রামা জিজ্ঞেস করে, কি হয়েছে? শিল্পা মন খারাপ করে বলে, কাল গুরুজির মেয়ের যখন 7 পাক ঘুরতেই যাচ্ছিল তখনই বরের প্রেগনেন্ট গার্লফ্রেন্ড চলে আসে। রামার তো মাথায় বাস পড়ে। রামা বলে, এখন তাহলে কি হবে? শিল্পা বলে, মেয়েটার কি হবে কে জানে। রামা রেগে বলে, আরে ওই মেয়ে জাহান্নামে যাক, আমার টোস্টারের কি হবে সেটা আগে বলো। শিল্পা হতভম্ব হয়ে বলে, একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল আর তুমি আছো তোমার টোস্টার নিয়ে? আমাদের আজ সন্ধ্যায় গুরুজির সাথে দেখা করে তাকে সান্ত্বনা দেওয়া উচিত। রামা বলে, না না, এখন গিয়ে খামোখা ওদের কষ্ট বাড়ানোর কি দরকার, আমরা পরে যাব। শিল্পাকে পুছপাছ দিয়ে থামিয়ে রামা কিন্তু ঠিকই তার টোস্টারের মায়ায় চলে আসে গুরুজির বাসায়। গুরুজিকে পাম্পটে দিয়ে বলে, শিল্পা বলেছিল কাল আসতে, আমি তো বলেছি না না, আমি এখনই যাব। কষ্টের ভাগ নিলে গুরুজিরও ভালো লাগবে। এখন আপনাদের কত কাজ, কে কে গিফট দিয়েছিল সেই লিস্ট দেখে তাদেরকে আবারও সেগুলো ফেরত দিতে হবে। তবে আমার জন্য কষ্ট করতে হবে না, সবচেয়ে বড় গিফটটা আমার, ওই যে টোস্টারটা, ওটা দিন, আমি চলে যাচ্ছি। গুরুজির স্ত্রী কান্না করতে করতে বলে, আমরা সব গিফট তো অনাথ আশ্রমে দান করে দিয়েছি। এমন শকিং নিউজ
শুনে বেচারা রামা আর নিজেকে আটকে রাখতে পারে না, লাফিয়ে উঠে বলে, ওসব আমি জানি না, আমার গিফট আমাকে ফেরত দিন। বিয়ে হয়নি তাহলে গিফট কেন নিবেন? পরের বছর আপনার ছোট মেয়ের বিয়েতে আবারও গিফট কিনবো নাকি? গুরুজি রেগে বলে, তোকে আর কোনোদিনও দাওয়াত দিব না বলেই ঘাট ধরে বের করে দেয়। তবে নির্লজ্জ রামা বের হওয়ার সময় সেই অনাথ আশ্রমের নামটা শুনতে ভোলে না। আশ্রমে আসতেই দেখে এক লোক এক বাচ্চাকে তাড়া করছে, কারণ সে সব জায়গায় পিকাচুর স্টিকার লাগিয়ে বেড়াচ্ছে। ওয়ার্ডেন নন্দিনীর অফিসে আসতেই দেখে এই মহিলা বাচ্চাদের জন্য দান করা টোস্টার তাদেরকে না দিয়ে নিজেই টোস্ট বানিয়ে মাখন লাগিয়ে খাচ্ছে। রামা নন্দিনীকে বলে সে আসলে এখানে ওই টোস্টারটা নিতে এসেছে। নন্দিনী রেগে বলে, কোনোভাবেই দেওয়া যাবে না, এটা যে আপনার, তার প্রমাণ কি? রামা উপায় না পেয়ে টোস্টারের ওয়ারেন্টি কার্ড দেখাতেই নন্দিনী চালাকি করে সেটা তার কাছে রেখেই বাচ্চাদেরকে দিয়ে ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাকে বের করে দেয়। এদিকে গেল তখন আমরিকে ব্ল্যাকমেইল করতে ব্যস্ত। আমরে এবার নিজের মান সম্মান বাঁচাতে বলে, কত টাকা লাগবে? গেল জানায় 2 কোটি। কি ভেবেছেন কিপটার রামা কি এত সহজে হার মানবে? সেও সারাদিন সেই আশ্রমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এর মাঝে অবশ্য সেই সেলসম্যানকে কল দিয়ে শিওর হয়ে নেয় যে মেমো ছাড়া কি সে ওই টোস্টারটা ফেরত দিয়ে টাকা ফেরত পাবে কিনা। সেলসম্যান জানায় সে তাদের ম্যানেজারের সাথে কথা বলে জানাবে। কল কাটতে লক্ষ্য করে নন্দিনী আশ্রম থেকে বের হচ্ছে। ব্যাস এটাই সুযোগ। রামা তখন পেছনের ব্যারিকেড টপকে চলে আসে নন্দিনীর অফিসে, কিন্তু সেখানে সেই টোস্টার তো আর পায় না। আশেপাশে টোস্টার খুঁজতেই যাবে তখনই কেয়ারটেকারকে একটা বাচ্চাকে ওয়াশরুমে নিতে দেখে জানালার আড়ালে লুকিয়ে পড়ে। তখনই তার নজর পড়ে কিচেনে তার সেই কাঙ্ক্ষিত টোস্টারটা রাখা। এবার আর তাকে পায় কে? টোস্টার জলদি ব্যাগে পুরে নেয়। তবে যাওয়ার সময় ছোট বাচ্চাদের জন্য রাখা ফ্রি বিস্কুটের প্যাকেট নিতে ভোলে না। তবে যেই না ব্যারিকেড পার হতেই যাবে তখনই শিল্পা প্রচন্ড রেগে কল দিয়ে বলে, তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো? এখন কি অনাথ বাচ্চাদের মুখের খাবার ছিনিয়ে খাবে? সেটা অবশ্য রামা অলরেডি করে ফেলেছে। তাই কোন রকমে বুঝিয়ে বলে, গুরুজির বাসায় কি হয়েছে আমি এসে সব বুঝাচ্ছি। ততক্ষণে অবশ্য আশ্রমের বাচ্চারা তাকে দেখে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে দেয়। বেচারা কোন রকমে যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে সোসাইটিতে আসে। তবে সমস্যা হলো এই টোস্টার নিয়ে বাড়ি গেলে শিল্পা তাকে আস্ত রাখবে না, তাই কোনো একটা উপায় তো ভাবতে হবে। তখনই তার নজর পড়ে ডিসুজার ফ্ল্যাটের বেলকনিতে। ডিসুজা তখন তার অপদার্থ ছেলের শুকনো জামা ওঠাতে ওঠাতে তাকে গালি দিচ্ছে। যাই হোক, সকালে রামা যখন রিল্যাক্সে গোসল করছে তখনই আচমকা বাইরে শোরগোলের শব্দ পেয়ে দৌড়ে আসতেই দেখে পুলিশ এসেছে, কারণ আশ্রমের নন্দিনী তার বিরুদ্ধে টোস্টার আর 2 প্যাকেট বিস্কুট চুরির কেস করেছে। তখনই রামার নজর পড়ে সোফার নিচে রাখা বিস্কুটের প্যাকেটের দিকে। এসব দেখে শিল্পা তো রাগে রীতিমতো ফুঁসছে। রামা জলদি ইন্সপেক্টরের পা ধরার বাহানায় প্যাকেট সরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, আমি গতকাল ওই আশ্রমে গিয়েছিলাম, তবে টোস্টার নিতে নয় বরং টোস্টারের ওয়ারেন্টি কার্ড দিতে। ওই মহিলা নিজে মাখন দিয়ে টোস্ট খায় আর বাচ্চাদেরকে শুকনো টোস্ট খাওয়ায়। এটা নিয়ে প্রতিবাদ করতেই উল্টা আমাকেই হুমকি দেওয়া শুরু করলো। সেই রাগ মেটাতেই আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। পারলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, সে জানে তার স্বামী কত সৎ আর উদার। শিল্পা এসব মেলোড্রামায় বিরক্ত হয়ে রেগে বলে, আপনার যখন সন্দেহ হচ্ছে তখন পুরো বাড়ি সার্চ করেন, এবার যাবা কই? রামা বলে, বহুদিন ধরে আমার নেল কাটারটা খুঁজে পাচ্ছি না, ওটা পেলে জানাবেন। এটা কোনো কথা? পুরো বাড়ি খুঁজেও যখন টোস্টার পাওয়া যায় না তখন শিল্পার রাগ শান্ত হয়ে যায়। কিন্তু লেডি অফিসার রেগে রামাকে কষে এক থাপ্পড় দিতে গেলেই শিল্পা বলে, আপনি লেডি হয়ে পুরুষকে মারবেন তা কিন্তু হবে না। তখনই কনস্টেবল এসে কষে একটা চড় বসিয়ে দেয়। শিল্পা রেগে বলে, কোনো টোস্টার পাওয়া যায়নি, তাই এবার সোজা আমার ঘর থেকে বের হয়ে যান। এরপর ওয়ারেন্ট ছাড়া আসলে আমরা হ্যারাসমেন্টের কেস করে দিব। অফিসার রেগে বলে, একবার স্যার আসুক তারপর আপনার স্বামীকে দেখে নিবে। পুলিশ যেতেই শিল্পা কাঁদো কাঁদো সরে জিজ্ঞেস করে, তোমার ব্যথা লাগেনি তো? রামা উল্টা ভাব দেখিয়ে দেয় হাঁটা। দেখেছেন, একেই বলে চোরের মায়ের বড় গলা। ডিসুজার বাসায় তখন গ্লেনকে এত সকাল সকাল উঠতে দেখে ডিসুজা বেশ অবাক হয়ে বলে, কি ব্যাপার, আজ তোর মতো বাদুর মানুষ হয়ে গেল কিভাবে? গ্লেন বলে, জরুরি কাজ আছে। তখনই তাকে কেউ আননোন নম্বর থেকে কল দিয়ে মলের কিডস এরিয়াতে দেখা করতে বলে। ডিসুজা তার পুরনো টোস্টার মুছতে মুছতে বলে, টোস্টারটা মেকানিককে দেখিয়ে আনিস তো, সকাল থেকে কাজই করছে না। গ্লেন ফোন দেখায় এত ব্যস্ত যে সে মায়ের দিকে না তাকিয়েই তার সামনে রাখা রামার সেই টোস্টার নিয়ে বের হয়ে যায়।
রামা দোকানের জন্য বের হতে গেলে দেখে শিল্পা খাবার বানিয়ে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। সেও সুযোগ বুঝে হ্যাবি ভাব নিয়ে বলে, কাল আমি গুরুজির বাড়ি ওয়ারেন্টি কার্ড দিতে গিয়েছিলাম, এরপর আশ্রমেও একই কাজে গিয়েছিলাম। ওরা আমাকে চোর বানিয়ে দিল, সবার কথা না হয় আমি মানলাম, কিন্তু তুমিও আমাকে চোর ভাবলে। বলেই খাবার না নিয়েই বেশ ভাব দেখিয়ে বের হয়ে যায়। তবে শহরে কোথায় ফ্রিতে খাবার দিচ্ছে সেটা খুঁজে সেখানে খাবার খেতে আসতে একটুও ভোলে না। তখনই তার নজর পড়ে শপিং মলের সামনে দাঁড়ানো গ্লেনের দিকে। গ্লেনের হাতে আশ্রমের সেই বাচ্চার পিকাচু স্টিকার দেখে তার আর বুঝতে বাকি থাকে না এটা তারই টোস্টার। তাই খাবার ফেলেই গ্লেনের পিছু করতে থাকে। গ্লেন কিরস্টোনে এসে দেখে তার জন্য একটা লোক অপেক্ষা করছে। এমন জায়গায় টোস্টার নিয়ে আসতে দেখে লোকটা বেশ অবাক তো হয়। তবে গ্লেন টাকার কথা জিজ্ঞেস করতেই লোকটা তাকে নিয়ে রোলার কোস্টারে বসে। গ্লেনের পিছু পিছু রামাও রোলার কোস্টারে বসে। যেই না রোলার কোস্টার চলতে শুরু করে, রামা তো চিৎকার করতে করতে কয়েকবার বেহুশ হয়, আবার হুশ ফিরতেই চিৎকার করতে থাকে। কিন্তু নেশাখোর গ্লেন কোনো রকমের দাঁতে দাঁত চেপে বসে থাকে। রোলার কোস্টার থেকে নামতেই লোকটা বলে, তোর জন্য আমরেসার হ্যাবি চিন্তায় আছে, একবার ভেবে দেখ, রোলার কোস্টারে সেফটি বেল্ট ছিল বলে তুই বেঁচে গেছিস, তবে আসল জীবনে কিন্তু সেফটি বেল্ট থাকে না। হয়তো অ্যাক্সিডেন্টে মরতে পারিস বা ড্রাগস ওভারডোজেও মরতে পারিস, কেউ কিন্তু জিজ্ঞেস করতে আসবে না। তাই খবরদার এসব ব্ল্যাকমেইলিং খেলা আর খেলো না। লোকটার কথায় গ্লেন বেশ ভয় পেয়ে যায়, কিন্তু বাসায় ফিরে নেশার ঘুরে কি যে করবে বুঝতে না পেরে টোস্টারের মধ্যেই আমরের ভিডিওর মেমোরি কার্ডটা রেখে দেয়। মাকে সারা বাসায় কোথাও না পেয়ে ওয়াশরুমে এসে জিজ্ঞেস করে, মা তুমি ঠিক আছো তো? বেচারির আছে কনস্টিপেশনের মহা সমস্যা, সে তখন কোন রকমে পটি করার ট্রাই করছে। মা রেগে বলে, তোর জন্মের পর থেকেই তো আমার এই সমস্যা। গ্লেন বলে, চিন্তা করো না মা, খুব জলদি তোমার জীবন থেকে চলে যাব। মা ওয়াশরুমে বসেই বলে, শান্তিতে বাঁচতে তো দিসনি, এবার অন্তত মরতে দে। বলেই ওই যে চুপ করে আর কোনো কথাই বলে না। বেচারি ওভাবেই হার্ট অ্যাটাক করে মারা যায়। পরের দিন সবাই ডিসুজার বাসায় তাকে শেষ বিদায় জানাতে আসে। সবাই শোকে আছে, কিন্তু ওই দেখেন কিপটার রামাকান্ত এমন হাবাইতের মতো খাচ্ছে যেন কত কাল না খেয়ে আছে। তখনই গ্লেন সবার উদ্দেশ্যে বলে, আমি মাকে নিয়ে দুইটা কথা বলতে চাই। বলেই কান্না করতে করতে মাম্মা মাম্মা বলে, আর কিছুই বলতে পারে না। তাই ফেরওয়ানির কাছে এসে কান্না করতে থাকে। এই সুযোগে রামা সবার উদ্দেশ্যে বলে, আন্টি আমাকে নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসতো। কথাটা শুনেই গ্লেনের রাগে গা জ্বলে যায়। রামা ওসবের পাত্তা না দিয়ে বলে, মারা যাওয়ার আগে আন্টি বলেছিল, বাবা তুমি তো আমার ছেলের মতো, তাই পরের মাস থেকে 5,000 টাকা কম দিও। দেখেছেন এই লোক কোন লেভেলের সুবিধাবাদী। বেচারা গ্লেন না কিছু বলতে পারে আর না পারে সইতে। তখনই রামাকে সেলসম্যান কল দিয়ে জানায় কোম্পানি তার টোস্টার নিয়ে টাকা ফেরত দিতে রাজি হয়েছে, কিন্তু তাকে 2 থেকে 1 দিনের মধ্যেই টোস্টার নিয়ে দোকানে যেতে হবে। রামা তো সেই খুশি। এই মরা বাড়িতেও রামা হাসতে হাসতে ফেরওয়ানিকে বলে, আপনার পোলাওটা বেশ মজার হয়েছে, আমি কিচেন থেকে আরেকটু নিচ্ছি। বলে কিচেনে এসে টোস্টার উঁচু করে দেখতেই গ্লেন তেড়ে এসে বলে, ওটা এখনই নিচে রাখো। রামা রেগে বলে, আরে এটা আমার টোস্টার, আন্টিকে আমি রাখার জন্য দিয়েছিলাম। গ্লেন কি আর এসব শুনবে? এই নেশাখোর এতদিন তার মাকে মূল্যায়ন করেনি, কিন্তু এখন এই টোস্টারের মধ্যেই তার মৃত মাকে খুঁজছে। বলটা জানতো না যে তার মা এই টোস্টার কোনোদিন ব্যবহারই করেনি। দুইজন যখন টোস্টার নিয়ে মারামারি করছে, তখনই ফেরওয়ানি রামাকে ডেকে বলে, জলদি আসো, শিল্পার বেরি খাওয়ার জন্য অ্যালার্জি উঠে গেছে। শিল্পার এত খারাপ লাগছে যে রামা বাধ্য হয়ে তাকে নিয়ে ডক্টরের কাছে দৌড়ায়। তবে যাওয়ার আগে গ্লেনকে রাগ দেখাতে কিন্তু ভোলে না। রামার মতো কিপটা 5,000 টাকা কি এত সহজে ছাড়বে? তাই সে রাতে বোরখা পরে লুকিয়ে লুকিয়ে ডিসুজার বাসায় ঢোকে। টোস্টারটা কোথাও না পেয়ে ক্যাবিনেটে খুঁজে যেই না বের হতেই যাবে, অমনি পেছন থেকে গ্লেন এসে বলে, মা আমি জানতাম তুমি আমাকে শেষ একবার দেখতে আসবে। আসলে গ্লেন এতটা নেশা করেছে যে সব ঝাপসা দেখছে, তাই মনে করছে তার মা তার সামনেই দাঁড়ানো। সুযোগের সদ্ব্যবহার করে রামা মেয়েদের মতো কণ্ঠ করে বলে, বাবা তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? তোর মতো ছেলে যদিও কোনোদিন ভালো হবে না, তবুও আমি তোকে মাফ করে দিয়েছি। বলেই বের হতে গেলে গ্লেন বলে, মা একটা বার তোমার মুখ দেখতে দাও। রামা 2 হাত দিয়ে টোস্টার ধরে আছে, তাই সে কিছু বলতেও পারে না। আর গ্লেন আচমকাই তার নিকাব উঠিয়ে নেয়। তবে নেশার ঘুরে থাকার কারণে তখনও সে ঝাপসাই দেখছে। বেচারা রামা যেতেই যাবে, তখনই গ্লেন বলে, মা শেষ একবার আমাকে হাক করতে দাও। রামা বলে, না না ওসবের দরকার নেই বাবা, পটি আমার ঠিক মতো হতো না, তাই তো পেট ফুলে আছে। গ্লেন তবুও জোর করে রামাকে জড়িয়ে ধরতেই পেটে শক্ত শক্ত কিছু লাগায়, সেটা ধরে টান দিতেই টোস্টার দেখে তার সব নেশা উবে যায়।
যায়। তার আর বুঝতে বাকি থাকে না এটা আসলে রামা। তাই রেগে রামা থেকে টোস্টারটা ছিনিয়ে নিয়ে বলে, তুই একটা চোর, তোকে আমি আজকেই পুলিশে দিব। রামা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এটা আসলে তারই টোস্টার, কিন্তু গ্লেন কোনোভাবেই তার কথা শোনে না। গ্লেন আর কোনো উপায় না পেয়ে দৌড়ে বেলকনিতে এসে থাই বন্ধ করতে গেলেই রামা জলদি টোস্টার ধরে তার দিকে টানতে থাকে। এই টানা হেঁচড়ায় টোস্টার হঠাৎ রামার হাতে চলে আসে আর গ্লেন পা পিছলে উল্টে গিয়ে সোজা নিচে পড়ে একেবারে পটল তুলে ফেলে। ঘটনার আকস্মিকতায় রামা এতটাই হতবাক হয়ে যায় যে কি করবে বুঝে উঠতে পারে না। টোস্টার নিয়েই দৌড়ে নিচে এসে গ্লেনকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু গ্লেন ততক্ষণে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই তারও কোনো সারা শব্দ থাকে না। আশেপাশে কেউ তাকে দেখছে কিনা দেখে রামা জলদি টোস্টার নিয়ে উপরে ওয়াশরুমে এসে কান্না করতে থাকে। এই এক টোস্টার তাকে প্রথমে চোর বানালো আর এখন খুনি। তীব্র অপরাধ বোধে কান্না করতে করতে থানায় কল দিলে সেই লেডি অফিসার কল রিসিভ করে। রামা বলে, আমি কিচ্ছু করিনি, আমার প্রতিবেশীর বাড়ি থেকে নিজের টোস্টার আনতে গেলে ওই নেশাখোর গ্লেন সেটা দিচ্ছিলই না, তখন আমাদের মধ্যে হাতাহাতি হয়। গ্লেন পা পিছলে পড়ে মারা যায়। সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। উপাস থেকে কোনো সাড়া না পেয়ে রামা আবারও হ্যালো বলতেই শোনে অফিসার তখন এক চোরকে মারায় ব্যস্ত। চোর তার প্রতিবেশীর বাড়ি থেকে জুতা চুরি করেছে বলে তাকে সবার সামনে নিয়ে মারতে বলছে। এই কথা শুনে ভয়ে রামা চুপ করে যায়। অফিসার আবারও রিসিভার কানে নিয়ে বলে, সরি আপনি যেন কি বলছিলেন? রামা কোনো রকমে বলে, ক্রেডিট কার্ডের স্কিম নেবেন। অফিসার রেগে কলটায় কেটে দেয়। রামা পুলিশে লাঠির বাড়ি খাওয়ার ভয়ে সব অপরাধবোধ ভুলে টোস্টার থেকে পিকাচুর সেই স্টিকার সরানোর কাজে লেগে পড়ে। পরের দিন সকালে আলো ফুটতেই সেই ইলেকট্রিক দোকানের সামনে বসে দোকান খোলার জন্য অপেক্ষা করতে থাকে। তখন শিল্পা কল দিয়ে জিজ্ঞেস করে, আরে তুমি এত সকাল সকাল কোথায় গেছো? জানো গ্লেনের সাথে কি হয়েছে? রামা বলে, কি আর হবে, বিল্ডিং থেকে পড়ে মারা গেছে বেচারা। শিল্পা হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? রামা কথা ঘুরিয়ে বলে, সত্যিই মারা গেছে নাকি? আরে ও যে পরিমাণে নেশা করতো তাই বিল্ডিং থেকে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। শিল্পা বলে, হ্যাঁ মনে হচ্ছে ও নিজেকে শেষ করে দিয়েছে। আবার বলাও যায় না, কেউ হয়তো ওকে খুন করেছে। রামা রেগে বলে, খুন করবে কেন? তুমি না ওসব ক্রাইম শো দেখা বন্ধ করো আর শোনো, সোজা বাড়িতে যাবে, পুলিশের সাথে গোয়েন্দাগিরি করতে যাবে না। শিল্পা কোনো মতে হ্যাঁ বলে কলটা কেটে দেয়। তখনই সেলসম্যান এসে রামাকে ডাকলে রামা খুশি মনে তার টোস্টার দেখিয়ে বলে, একটা দিনও ব্যবহার করিনি, তাড়াতাড়ি নিয়ে টাকাটা দিন তো। সেলসম্যান টোস্টার উল্টাতেই রুটির গুঁড়া পড়ে, পাশে এবার স্টিকার ওঠানোর চিহ্ন। সে সাফ সাফ জানিয়ে দেয় ব্যবহার করা পণ্য ফেরত হবে না। কিপটার রামা 10 টাকা ছেঁড়া নোট দিয়ে বলে, ভাই তুমিও সেলসম্যান আমিও সেলসম্যান, এটা রেখে একটা ব্যবস্থা করো তো। 10 টাকার নোটটা দেখে সেলসম্যানের এত রাগ হয় যে সবাই মিলে তাকে কোনো রকমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে তার টোস্টার মুখের উপর ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয়। বেচারা মনের কষ্টে টোস্টার ব্যাগে ভরতেই কে যেন তাকে মেসেজ করে। মেসেজ ওপেন করতেই বেচারার জানের পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ কেউ তাকে গত রাতে গ্লেনের সাথে হাতাহাতি হওয়ার ভিডিওটা পাঠিয়েছে। ভয়ে দ্রুত সেই নম্বরে কল করে, কিন্তু কেউ রিসিভই করে না। তাই ভয়ে ভয়ে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, কে তুমি আর কি চাও? অপর পাশ থেকে মেসেজ আসে, খুব জলদি জানতে পারবে। এদিকে রামা শিল্পাকে গোয়েন্দাগিরি করতে যতই মানা করুক না কেন, শিল্পা কি আর তার কথা শোনে? সে তখন ক্রাইম সিনে তার পর্যবেক্ষণে ব্যস্ত। তখনই অচেনা এক লোককে আসতে দেখে খুব ভাব দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? তখনই লেডি অফিসার এসে তাকে স্যালুট দিলে ইন্সপেক্টর বাদু বলে, কি মনে হয় কিভাবে মারা গেল? নব্য গোয়েন্দা শিল্পা বলে, যে পরিমাণে নেশা করতো সে কি আর সুস্থ থাকে? মায়ের শোকে মনে হয় লাভ দিয়েছে। বাদু তখন কিচেনে এসে টোস্টার দেখায় ব্যস্ত, কিন্তু অবাক করার বিষয় হলো সেদিনের টোস্টারটা ছিল নতুন আর তাতে একটা পিকাচুর স্টিকার ছিল। তাই সে এবার সন্দেহ নজরে তাকিয়ে লেডি অফিসারকে জিজ্ঞেস করে, এই কিচেন থেকে নতুন কিছু মানে মিক্সার বা টোস্টারের মতো কিছু চুরি হয়েছে নাকি? অফিসার বলে, না তো স্যার। ফেরওয়ানি মুচকি হেসে বলে, চোরের তো খেয়ে দিয়ে কাজ নেই যে মিক্সার বা টোস্টার চুরি করবে। এ বাসায় কখনো নতুন কোনো টোস্টার আসেইনি। বাদু রেগে বলে, ক্রাইম সিনে এরা কেন? জলদি সবকটাকে বের করো। বেচারা বুঝে উঠতে পারে না নতুন সেই টোস্টার গেল কোথায়। ক্রাইম সিন থেকে নেমে আমরাকে কল দিয়ে বলে, ওই ছেলের ফোন ল্যাপটপ সব আমি নিজেই চেক করব। কিন্তু সমস্যা হলো সেদিন ওর সাথে একটা টোস্টার দেখেছিলাম, সেটা ক্রাইম সিনে কোথাও পাচ্ছি না। আমরে রেগে বলে, আমি ওসব জানি না, যেভাবে পারো খুঁজে বের করো। বলেই মুখের উপরে কল কেটে দেয়। আড়াল থেকে এসব শুনে শিল্পা বলে, আমারও সন্দেহ হচ্ছে এটা মার্ডার। বাদু রেগে বলে, তুমি ক্রাইম শো একটু কম দেখো, যাও বাসায় গিয়ে কুকিং শো দেখো। শিল্পাও কি কম নাকি? টিটকারি করে বলে, আমার টিভি, আমার যা খুশি তাই দেখবো, তাতে আপনার কি? বলেই দেয় হাঁটা। রাতে রামা
কলোনিতে আসতেই সেই আননোন নম্বর থেকে মেসেজ করে B206 যেতে বলে। ফ্ল্যাট নম্বর দেখে রামা হতবাক হয়ে ভাবে এটা তো ফেরওয়ানি আন্টির ফ্ল্যাট। কি আর করার, কৌতূহলী হয়ে ফেরওয়ানির ফ্ল্যাটের ভেতরে আসতেই দরজা আচমকাই বন্ধ হয়ে যায়। আশেপাশে কোথাও ফেরওয়ানিকে না দেখে রামা তাকে পুরো ঘরে খুঁজতে থাকে। তখনই হঠাৎ কালো একটা ছায়া তার পিছন থেকে সরে যায়। রামা পেছনে ঘুরে কাঁচ ঢাকা ঘরে আসতেই ওপার থেকে ছায়া দেখে বলে, আন্টি আপনি ভিডিওতে যা দেখেছেন ঘটনা আসলে তেমন না। ফেরওয়ানি বলে, তুমি ওখানেই অপেক্ষা করো। রামা ভাবে এনারও হয়তো ডিসুজা আন্টির মতো কনস্টিপেশনের সমস্যা আছে, তাই লজ্জায় আয়ের দিকে তাকিয়ে বলে, আপনি তো জানেনই গ্লেন কেমন মানুষ ছিল। সে নিজেই নেশার ঘরে বেতাল হয়ে পড়ে গেছে। আমার জীবনে কি আর সমস্যার অভাব আছে? বাচ্চা নেওয়ার জন্য শিল্পা কত রকমের চিকিৎসা নিচ্ছে। আমার অবশ্য কোনো সমস্যা নেই, ডক্টর বলেছে আমি একদম পারফেক্ট। ফেরওয়ানি বলে, এখন আমাকে ডিস্টার্ব না করে সামনের রুমে গিয়ে অপেক্ষা করো। রামা বলে, ঠিক আছে, আপনি আবার কষ্ট করে কিছু বানাতে যাবেন না, আমি কিছু খাবো না কিন্তু। বলেই সামনের রুমের দরজা খুলতেই হলুদ আলো, চকমকে বেডশিট, ফুলের দোলনা আর আজব এসব চকোভাকো জিনিস দেখে বেচারা বুঝে উঠতে পারে না সে আবার কোথায় চলে এলো। বেডে বসতেই সেটা গোল গোল ঘুরতে থাকে। কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ। রামাও তাই আজব এসব জিনিস ঘুরে ঘুরে দেখতে থাকে। লোমশ একটা চেয়ারে বসে হাতলে হাত রাখতেই আচমকাই তার হাত হ্যান্ডকাফ দিয়ে আটকে যায়। বেচারা ভয়ে আন্টি বলে চিৎকার করতেই ফেরওয়ানি আদিম যুগের নায়িকাদের মতো উদ্ভট পোশাকে আসে। আন্টির মতো সম্মান করা ফেরওয়ানির এমন রূপ দেখে রামাকান্ত হতবাক হয়ে তাকিয়ে থাকে। এইদিকে ফেরওয়ানি রামাকান্তের সাথে পাগলের মতো নাচ শুরু করে দেয়। এই বয়সে এমন নাচতে গিয়ে বেচারি অল্পতেই হাঁপিয়ে ওঠে। কোন রকমে ইনহেলার দিয়ে সামলে ফেরওয়ানি রামাকে বলে, তোমার আঙ্কেল মারা গেছে 20 বছর আগে। এরপর থেকে আমি একাই জীবন কাটাতাম। ডিসুজা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তাকে তোমার সাথে গল্প করতে দেখলে আমার ভীষণ হিংসা হতো। এখন থেকে তুমি শুধু আমার সাথে গল্প করবে। রামা বলে, আমি আপনার বাসার সব কাজ করে দিব, কোনোদিন একটা টাকাও চাইবো না, বিনিময়ে আপনি ওই ভিডিওটা ডিলিট করে দিন। ফেরওয়ানি মানে মালিনী তার ফোনটা নিয়ে ভিডিও ডিলিট করে বলে, যা ডিলিট করে দিলাম। রামাকান্ত চলে যাওয়ার সময় হঠাৎই প্রজেক্টরে গ্লেনকে ধাক্কা দেওয়ার ভিডিওটা অন হয়ে যায়। মালিনী রামাকে বলে মালিনীর কাছে সবসময় ব্যাকআপ প্ল্যান রেডি থাকে। রামা ব্যাগ থেকে সেই টোস্টার বের করে বলে, আমার কাছে একটা টোস্টার আছে, আমি 9,000 টাকা দিয়ে কিনেছি, আপনি আমাকে 5,000 টাকা দিয়েন। মানে এই লোক টাকা কামানোর কোনো সুযোগ কখনো হাতছাড়া করবে না। মালিনী সেটা নিয়ে বলে, এটাকে আমি গিফট হিসাবে রেখে দিলাম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রামা বাসায় ফিরে এসে সোফায় বসতেই শিল্পা বলে, তোমার ধারণা আছে এই কলোনিতে কি কি হচ্ছে? রামাকান্ত মনে মনে বলে, সেটা আর আমার চাইতে ভালো কে জানে। শিল্পা বলে, গ্লেনের খুন হয়েছে। সকালে যে পুলিশ অফিসার এসেছিল তাকে আমি ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। গ্লেনের বাসা থেকে একটা টোস্টার পাওয়া যাচ্ছে না। অফিসারের কথা শুনে মনে হয়েছে ওই টোস্টারের কারণেই তার খুন হয়েছে। রামাকান্ত ঘাবড়ে বলে, কি সব আজে বাজে বলছো? সামান্য একটা টোস্টারের কারণে কেউ কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় নাকি? কলোনির সবাই বলছে গ্লেন নিজে নিজেকে শেষ করে দিয়েছে, আর তুমি উদ্ভট সব গল্প বানাচ্ছ। আমার মনে হচ্ছে মিসেস ডিসুজাকেও খুন করা হয়েছে। রামাকান্ত রেগে বলে, এসব কি ফাও কথা বলছো? তোমার কারণে আমাকে জেলে যেতে হবে। শিল্পা হতবাক হয়ে জিজ্ঞেস করে, এসবের কারণে তুমি কেন জেলে যাবে? রামাকান্ত বলে, স্ত্রী যদি গুজব রটায় তাহলে তো স্বামীকেই জেলে যেতে হবে, তাই না? শিল্পা বলে, ঠিক আছে, এখন গুজব মনে হচ্ছে, যখন টোস্টার কিলার ধরা পড়বে তখন আমাকে ঠিকই বিশ্বাস করবে। রামাকান্ত রেগে বলে, তুমি এভাবে কাউকে যা খুশি তাই নামে ডাকতে পারো না। একবার ভেবেছো ওই বেচারার মনের অবস্থা এখন ঠিক কেমন? শিল্পা বুঝে উঠতে পারে না যে রামাকান্ত এসব কেন বলছে। পরের দিন সকালে রামাকান্তের ফোনে কল আসলে সে কল রিসিভ করতে দৌড়ে বেলকনিতে আসে। মালিনী বলে, আমি গতকাল রাত থেকে তোমার কথা ভুলতে পারছি না। রামাকান্ত রেগে বলে, ওই অভিশপ্ত রাতের কথা আমি আর শুনতে চাই না। মালিনী বলে, ঠিক আছে, এবার তাহলে পুলিশের কাছেই জবাব দিও। রামাকান্ত মালিনীকে বলে, এই বয়সে মানুষ বেশি বেশি করে প্রে করে, আর তুমি কিনা আমাকে ব্ল্যাকমেইল করছো। তখনই শিল্পা বেলকনিতে আসে। শিল্পাকে দেখে রামাকান্ত এমন ভাব করে যেন সে তার ডিলারের সাথে কথা বলছে। শয়তান মালিনী বলে, আজ রাতে তোমার এই লাল ট্রাক স্যুট পরে চলে আসবে। সেই দিন থেকেই রামাকান্ত মালিনীর বাসার পার্মানেন্ট সার্ভেন্ট হয়ে যায়। থালা বাসন মাজা থেকে শুরু করে নেচে নেচে এন্টারটেইন করা, পা টিপে দেওয়া, এমন সব কাজ রামাকান্তকে দিয়ে করানো শুরু করে। রাতে শিল্পা বেলকনিতে দাঁড়িয়ে দেখে ইন্সপেক্টর ভাদু লুকিয়ে লুকিয়ে ডিসুজার বাসায় ঢুকছে। এদিকে মালিনী টোস্টে বেরি জেল মাখানোর সময় রামাকান্তকে বলে, তোমার নিশ্চয়ই বেরি খেলে অ্যালার্জি হয় না, তাই না? রামাকান্ত বুঝে যায় সেদিন মালিনী ইচ্ছা করে শিল্পাকে বেরি খাইয়েছিল। রামাকান্ত মালিনীর বাসা থেকে বের হওয়ার সময় মালিনীর ফোনের
ফোনের পাসওয়ার্ডটা খেয়াল করে নেয়। এইদিকে শিল্পা লুকিয়ে লুকিয়ে ইন্সপেক্টর বাদুকে ফোনে কাউকে বলতে শুনে হার্ড ডিস্ক, ল্যাপটপ আমি সবই চেক করেছি, কোথাও আপনার ভিডিও নেই। তবে সেদিন আমি যখন গ্লেনের সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন তার কাছে একটা টোস্টার ছিল। আমার মনে হয় মেমোরি কার্ডটা ওই টোস্টারের কোথাও লুকিয়ে রেখেছে। আমরা জিজ্ঞেস করে সেটা কোন টোস্টার ছিল, তুমি কি দেখেছিলে? বাদু বলে হ্যাঁ দেখেছিলাম, ওই টোস্টারে পিকাচুর একটা স্টিকার ছিল। এদিকে মালিনী ওয়াশরুমে যেতেই রামাকান্ত মালিনীর ফোন নিয়ে গ্যালারিতে ভিডিও খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে শুধু রামাকান্তের ছবি ছাড়া আর কিছুই নেই। মানে এই মালিনী বহুদিন ধরেই তার উপর নজর রাখছিল। ততক্ষণে মালিনী সেখানে চলে এসেছে। মালিনী রামাকান্তকে বলে তুমি যার খোঁজ করছো সেটা এই ফোনে নেই। রামাকান্ত চলে গেলে মালিনী ভাবতে থাকে এই ভিডিওটা কোথায় লুকাবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সেও এবার গ্লেনের মতোই টোস্টারের নিচ থেকে ট্রে বের করে সেখানে সেই মেমোরি কার্ডটা রেখে দেয়। মানে এখন এই টোস্টারের ভিতরে দুই পাশে দুই ট্রেতে দুইটা মেমোরি কার্ড জমা হয়েছে। রামাকান্ত বাসায় এসে দেখে শিল্পা টোস্টার কিলারের পুরো হিস্টোরি নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছে। রামাকান্ত শিল্পার পাশে বসে এই পর্যন্ত যা হয়েছে তা সাহস করে বলার চেষ্টা করে। হঠাৎই টি টেবিলের উপরে চোখ পড়লে খেয়াল করে সেখানে অরেঞ্জের জেলির বয়েম রাখা। মানে মালিনী শিল্পাকে এটা দিয়ে তাকে এক প্রকারের হুমকি দিয়েছে, যদি সে এই ঘটনা কাউকে বলার চেষ্টা করে তাহলে সে শিল্পাকে মেরে ফেলবে। পরের দিন সকালে মালিনী রামাকান্তকে কল করে বলে আজ ঠিক 9:30টায় চলে আসবে, বাসায় অনেক কাজ জমে গেছে। রামাকান্ত জানায় আমার দ্বারা এসব আর হবে না, সারাদিন দোকান থেকে আবার আপনার বাসায় গিয়ে কাজ করতে হবে, আমি আর শিল্পাকে মিথ্যা বলতে পারবো না। মালিনী বলে যদি না পারো তাহলে শিল্পাকে ডিভোর্স দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। ডিভোর্সের কথা শুনে রামাকান্ত ঘাবড়ে গিয়ে বলে সে পারবে না, কারণ আমি শিল্পাকে অনেক ভালোবাসি। মালিনী বলে তাহলে তো ভালোবাসার মূল্য দিতেই হবে, 50 লাখ দিয়ে দাও। এই কথা শুনে রামাকান্ত ভাবে হয়তো মালিনী 50টা লাথির কথা বলেছে, তাই সে মালিনীকে বলে 50টা কেন, আপনি চাইলে 100টা লাথি মারেন। মালিনী বলে লাথি না লাখ, আমার 50 লাখ চাই। এত টাকার কথা শুনে রামাকান্তের তো হুশই উড়ে যায়, তাই রেগে বলে আমার কিডনি বেচে দিলেও এত টাকা হবে না, তার উপর আপনার বাসায় ফ্রিতে কাজ করতে হয়, কখনো আপনার কাপড় ধুতে হয়, কখনো থালা বাসন মাজতে হয়, তো কখনো আপনার হাত পা টিপে দেওয়া লাগে। আমার কাছে কোনো টাকা নেই, আপনার যা ইচ্ছা হয় করতে পারেন। রাতে দোকান বন্ধ করার সময় তার ডিলার গুড্ডু মলিন মুখ দেখে বলে কি হয়েছে? রামাকান্ত বলে আমাকে একজন ব্ল্যাকমেইল করছে, তুমি তো দুবাইতে থাকো, সেখানে কোনো আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে তোমার পরিচয় আছে? গুড্ডু বলে ঠিক আছে, আজ রাত 11টার সময় চিতাবারে আমার জন্য অপেক্ষা করবে। রাতে রামাকান্ত বারে এসে গুড্ডুকে দেখে বলে তোমার সেই ডন কই? গুড্ডু রামাকান্তের হাতে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে রাতে আমি গুড্ডু ডন। রামাকান্ত কার্ড নিয়ে বলে এভাবে কার্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই কার্ড যদি পুলিশের হাতে চলে যায়? গুড্ডু বলে পুলিশ পাবে কিভাবে, একটা দিয়েই তো আবার ফেরত নিয়ে নেই। রামাকান্ত বলে তোমাকে তেমন কিছু করতে হবে না, একটু হুমকি ধামকি দিয়ে ভিডিওটা ডিলিট করতে হবে। গুড্ডু বলে সমস্যা নেই, যেহেতু এটাই আমার প্রথম কাজ তাই কোনো ফি ছাড়াই করে দিব। দুজনে বেশ ভাব নিয়ে কর্ণীর সামনে আসে। রামাকান্তকে বাইরে অপেক্ষা করতে বলে গুড্ডু মালিনীর বাসায় যায়। যাওয়ার সময় গুড্ডু বলে এত চিন্তা করার কিছু নেই, মনে কর তোর কাজ হয়ে গেছে। গুড্ডু মালিনীর বাসায় গিয়ে বন্দুক তাক করে বলে রামাকান্তের ভিডিও ডিলিট করে দাও। বেশ কিছুক্ষণ পরে গুড্ডু রামাকান্তের ফোনে মেসেজ করে বলে কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। রামাকান্ত বাসার ভিতরে এসে দেখে মালিনী মেঝেতে পড়ে আছে আর গুড্ডু ডাইনিং টেবিলে বসা। রামাকান্ত গুড্ডুর দিকে এগিয়ে এসে বলে আজ যদি আপনার বাবা বেঁচে থাকতো তাহলে অনেক গর্বিত হতো। সাথে সাথেই গুড্ডু মাটিতে পড়ে যায়। তখনই পেছন থেকে মালিনী বলে গুড্ডু ওর বাবার কাছেই চলে গেছে। আসলে গুড্ডু কি মারবে, উল্টা মালিনী তাকে এমন ধোলাই দিয়েছে যে বেচারা মারাই গেছে। রামাকান্তকে কাঁদতে দেখে মালিনী বলে এখন আর কেঁদে কি হবে, তাড়াতাড়ি এই লাশের কোনো ব্যবস্থা করো। রামাকান্ত বলে আমি এসব পারবো না, আমি জানিও না লাশ কিভাবে ডিসপোজ করতে হয়। মালিনী জানায় সমস্যা নাই, আমি একটা জায়গা চিনি। দুজন মিলে একটা পার্কের ভিতরে আসে। রামাকান্ত একটা জায়গা খুঁড়তে গেলে মালিনী বলে ওইখানে না, ওইখানে তো তোমার আঙ্কেলের লাশ পোতা আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটাই গল্পের সেই প্রথম সিন। গর্ত খোঁড়া শেষ হলে রামাকান্ত গাড়ি থেকে গুড্ডুর লাশ নিয়ে আসে। গর্তের ভেতরে একটা পোটলা দেখতে পেয়ে মালিনীকে জিজ্ঞেস করে এটা কি? মালিনী বলে বালিশ দিয়েছি যেন তোমার বন্ধুর ঘুমাতে কষ্ট না হয়। বাহ কি ভালোবাসা। লাশ দাফন করা হয়ে গেলে মালিনী বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর ভিডিও আর এখানকার লোকেশন পুলিশের কাছে চলে যাবে, তাই সাবধান। পরের দিন সকালে নন্দিনী আবারও থানায় আসে। লেডি ইন্সপেক্টর থানায় জানায় আমরা আপনার টোস্টার পেলেই আপনাকে খবর দিব। নন্দিনী বলে আমি আপনাকে চোরের নাম ঠিকানা সব দিয়েছি, তবুও আপনি আমার টোস্টার উদ্ধার করতে পারছেন না কেন? তখনই পাশ থেকে বাদু যাওয়ার সময় টোস্টারের কথা জিজ্ঞেস করলে নন্দিনী তাকে সেই টোস্টারের ছবি দেখায়। টোস্টারের ছবি দেখে বাদু চিনে যায় এটাই সেই গ্লেনের টোস্টার। লেডি ইন্সপেক্টর বলে স্যার নন্দিনী দেওয়া তথ্য মতে ডিসুজার বাসার ভাড়াটিয়া টোস্টার চুরি করেছে, লোকটার নাম রামাকান্ত। আমরা লোকটার বাসা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কিছুই পাইনি। নন্দিনী বলে আমি ওর বাসায় গিয়ে খুঁজলে টোস্টারটা ঠিকই বের হয়ে আসবে। এদিকে সকালবেলায় রামাকান্ত বাসায় ফিরলে শিল্পা বেশ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। রামাকান্ত বলে এবার তুমিও কি আমার পর অত্যাচার শুরু করবে?
শিল্পা বলে তুমিও মানে তোমাকে আর কি অত্যাচার করছে? রামাকান্ত কথা ঘুরিয়ে বলে আমাকে এখনই ওয়াশরুম যেতে হবে। শিল্পা রামাকান্তকে আটকে বলে আমার তাতে কিছুই যায় আসে না, দরকার হলে প্যান্টেই পি করে দাও, তবুও আমাকে আজ সত্য বলতে হবে। রোজ রাতে তুমি কোথায় যাচ্ছ? দরজায় বেল বাজতেই রামাকান্ত দরজা খুলে দেখে ইন্সপেক্টর বাদু দাঁড়িয়ে আছে। বাদু কোনো কথা না বলেই রামাকান্তের কলার ধরে টানতে টানতে বিল্ডিং এর বাইরে নিয়ে আসে। শিল্পা দৌড়ে আসলেই বাদু বলে আপনার স্বামী অনাথাশ্রম থেকে টোস্টার চুরি করেছে। শিল্পা বলে আমি জানি আপনি কেন ওই টোস্টার খুঁজছেন আর ওখানে কি আছে। রামাকান্ত শিল্পাকে থামিয়ে বলে তোমার এই ডিটেকটিভ গিরির জন্য একদিন পুলিশ তোমার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করবে। শিল্পা তবুও না থেমে ক্রাইম পেট্রোলের মতো বাদুকে বারবার জিজ্ঞেস করে সত্যি করে বলেন ওই টোস্টারের ভিতরে কি আছে। তখনই সেখানে নন্দিনী এসে বলে ওই টোস্টারের দাম 5,000 টাকা, আমি অনলাইনে চেক করেছি। তখনই সেখানে মাইনি এসে বলে আপনাকে যদি 5,000 টাকা দেওয়া হয় তাহলে কি আপনি কেসটা উঠিয়ে নেবেন? নন্দিনী টাকার লোভে মাইনির কথায় রাজি হয়ে 5,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মাইনি বাদুকে বলে এই শহরে রোজ খুন হচ্ছে, ব্ল্যাকমেইল হচ্ছে, অথচ আপনি সামান্য এক টোস্টার নিয়ে পড়ে আছেন। ভালোই ভালোই এখান থেকে চলে যান, নয়তো আপনার উপরে মানহানির কেস করব। সবাই চলে গেলে রামাকান্ত মাইনিকে বলে কি দরকার ছিল টাকা দেওয়ার, আমি তো সবকিছু সামলাচ্ছিলামই, আপনি এমন করলে কেউ না কেউ আমাদেরকে সন্দেহ করবে। মাইনি লাজুক হাসি দিয়ে বলে এই শুকনো মরুভূমিতে তুমি ভালোবাসার ঝড় তুলেছ, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এমন কথা শুনে রামাকান্ত হতবাক হয়ে বলে আপনি এসব কি বলছেন? আমি শুধু আপনার বাসায় কাজ করি আর পা টিপে দিই, তাতে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায় নাকি? মাইনি লাজুক হাসি দিয়ে বলে উপরওয়ালা চাইলে কত কিছুই হয়, মানে এই মহিলা আসলে একটা সাইকো। রামাকান্ত মন্দিরে এসে উপরওয়ালাকে বলে আমার জীবনে একটার পর একটা বিপদ লেগেই আছে, দয়া করে এবার আমাকে সবকিছু থেকে বাঁচাও। তখনই বাদু এসে তার ঘাড়ে হাত রাখে। রামাকান্ত মন্দিরের দিকে তাকিয়ে ভাবে সব বিপদ থেকে বাঁচাতে বললাম, আর এখন তো উল্টা ঘাড়ের উপরে বিপদ এসে পড়লো। এদিকে শিল্পা প্রথমে মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার, এরপর অনাথাশ্রমে, এমনকি টোস্টারের দোকানে গিয়ে গোয়েন্দাগিরি করে সব খোঁজ খবর বের করে আনে। রামাকান্ত বাদুকে মাইনির বাসার সামনে এনে বলে আপনি যান, আমি এখানে অপেক্ষা করছি, ওই ডাইনিকে দেখলে আমার ভয় করে। বাদু মাইনির ফ্ল্যাটে এসে দেখে বাসার সব আলো বন্ধ। কিছুক্ষণ পর বাদু রামাকান্তকে মেসেজ করে বলে কাজ হয়ে গেছে, বাসায় আসো। রামাকান্ত বাসায় এসে দেখে মালিনী বাদুকেও মেরে ফেলেছে। পাশ থেকে মাইনি বলে তুই কি এখন আমাকে সিরিয়াল কিলার বানাবি? তুই তো ভালো করে জানিস এবার লাশের সাথে কি করতে হবে। দুজন গাড়িতে করে বাদুর লাশ নিয়ে কলোনি থেকে বেরিয়ে যাওয়ার সময় শিল্পা তাদেরকে দেখে ফেলে। সাথে সাথেই সে দুজনের পিছু নেয়। যেহেতু দেশে এখন তেলের সংকট, তাই কিছু দূর আসার পরে শিল্পার স্কুটি বন্ধ হয়ে গেলে স্কুটি রেখেই শিল্পা দৌড়াতে শুরু করে। এদিকে মালিনী রামাকান্তকে বলে এখানে এসেও কিপটামি করছিস, বন্ধুর কবরে তুই আরেকটা লাশ দিবি নাকি? রামাকান্ত বলে আমি কি গোরস্থানে চাকরি করি যে প্রতিদিন নতুন নতুন কবর খুঁড়বো? তোমার বাসার সব কাজ করে আমার শক্তি শেষ হয়ে গেছে, তাই নতুন কবর খোঁড়ার শক্তি নেই। তখনই সেখানে শিল্পা আসলে মালিনী বলে সব খেলা শেষ, রামাকান্ত আজ ধরা পড়ে গেছে। পেটে হাত রেখে বলে এবার তুমি শিল্পাকে সত্যটা বলবে নাকি আমিই বলে দিব? রামাকান্ত গর্ত থেকে উঠে এসে বলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু শিল্পার সাথে কথা বলি। শিল্পা বলে কিসের কথা বলবে? এই জন্য তুমি ওই বুড়ো বুড়ির কলোনি থেকে বের হতে চাইতে না, তাই না? রামাকান্ত শিল্পার দিকে এগিয়ে যেতে গেলে শিল্পা ভয়ে সরে যায়। রামাকান্ত হতবাক হয়ে বলে আমাকে ভয় পাওয়ার কি আছে? পেছন থেকে বাদু বলে তোমাকে দেখে না, ও আমাকে দেখে ভয় পাচ্ছে। বাদু বন্দুক বের করে মাইনিকে বলে তোর মতো একটা বুড়ি আমাকে খুন করতে চেয়েছিল, এখন তাড়াতাড়ি বল সেই টোস্টার কোথায় রেখেছিস? মাইনি হতবাক হয়ে জিজ্ঞেস করে তুমি ওই টোস্টার দিয়ে কি করবে? বাদু জানায় ওই টোস্টারে একটা মেমোরি কার্ড রাখা আছে যার ভিতরে একটা ভিডিও আছে। এই কথা শুনে মাইনি মনে করে বাদু মনে হয় রামাকান্তের ওই ভিডিওর কথা বলছে, তাই সে হতবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে টোস্টারের ভিতরে একটা মেমোরি কার্ড রাখা আছে? তুই যদি আমাকে মেরেও ফেলিস তবুও বলবো না সেই টোস্টার কোথায়। রামাকান্ত কিছু একটা সন্দেহ করে গর্তের দিকে এগিয়ে যায়। ভালো করে খেয়াল করে দেখেন গুড্ডুর মাথার নিচে পোর্টাটা দেওয়া আছে, তার ভেতরে টোস্টার রাখা। রামাকান্ত খুশিতে নাচতে নাচতে বলে রামাকান্তের ভিডিও টোস্টারের ভেতরে আছে। বাদুর রেগে বলে তুই আবার কি শুরু করলি? তোর আবার কিসের ভিডিও? আমরা বলেছে ওতে তার ভিডিও আছে, এখন তুই বলছিস এতে তোর ভিডিও? বলেই রেগে মালিনীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করতেই মালিনী অজ্ঞান হয়ে যায়। রামাকান্ত ভয়ে গর্তে নেমে বলে আমাকে মারবেন না, আমি আপনাকে টোস্টারটা বের করে দিচ্ছি। কথা শুনে বাদু তখন আমরের কাছে সেখানকার লোকেশন পাঠিয়ে দেয়। লোকেশন পাঠানোর সময় বাদু মুখ দিয়ে বন্দুকটা ঘাড়ের সাথে চেপে রাখে। তখনই শিল্পা এসে বাদুর ঘাড় থেকে বন্দুক নিলে সাহায্য করার জন্য বাদু তাকে ধন্যবাদ দেয়। কিছুক্ষণ পরেই সামনে তাকিয়ে দেখে শিল্পা তার দিকেই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। শিল্পা একটা ফাঁকা গুলি চালিয়ে রামাকান্তকে জিজ্ঞেস করে কি হয়েছে, এখন আমাকে সব সত্য বলো। রামাকান্ত টোস্টারটা মাটিতে রেখে বলে ধুর, আমি এই খেলাই খেলবো না, ওকে মেরে ফেলো। শিল্পা বলে তুমি বারবার নিজেকে রামাকান্ত কেন বলছো? রামাকান্ত বলে এটাও ওই ডাইনির দেওয়া অভ্যাস, ওই ডাইনি মরেও না, আমার পিছুও ছাড়ে না। তুমি বারবার জানতে চাইতে না আমার আর মালিনীর কি সম্পর্ক? তখন এই মালিনীর পাশ থেকে বলে আমরা 2 দেহ 1 প্রাণ। এটা শুনে শিল্পা বলে ও এই
কারণে তুমি রাত বিরাতে বাসায় আসতে? রামাকান্ত টোস্টার হাতে নিয়ে বলে, সবকিছু এর কারণে হয়েছে। এই পর্যন্ত যা যা হয়েছে রামাকান্ত শিল্পাকে সব বলে। এরপর টোস্টারটা আছাড় মেরে ভেঙে ফেলতেই ভেতর থেকে দুইটা এসডি কার্ড বের হয়ে আসে। রামাকান্ত আর ভাদু মেমোরি তুলে নিলে সুযোগ বুঝেই মালিনী শিল্পার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। মালিনী ভাদুকে বলে, মেমোরি কার্ডটা ফোনে দিয়ে ভিডিও অন করো। ভিডিও দেখার সময় ভাদু সুযোগ বুঝে মালিনীর হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে চায়। তখনই মালিনীর হাত থেকে মেমোরি কার্ড পড়ে গেলে রামাকান্ত সেটা তুলে নেয়। এদিকে দুজনের ধস্তাধস্তির মধ্যে গুলি চললে ভাদু মারা যায়। রামাকান্ত আর শিল্পা পালাতে গেলে মালিনী তাদের পিছু করে। বন্দুকের গুলি শেষ হয়ে গেলে শিল্পা রামাকান্তকে বলে, এবার আমি ওই বুড়ির হাড্ডি গুঁড়ো গুঁড়ো করবো। শত হোক শিল্পা তো ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে। খুব ভাবসাব নিয়ে শিল্পা মালিনীকে মারতে যায়, কিন্তু বেচারিকে মালিনী এমন মার মারে যে স্বামীর ঘাড়ের উপরে গিয়ে পড়ে। এবার স্বামী স্ত্রী দুজনে মিলেই মালিনীকে মারতে শুরু করে। এক পর্যায়ে মালিনী পা পিছলে স্টেডিয়ামের রেলিং এ থেকে পড়ে যায়। মানে এখানে মালিনীর চ্যাপ্টার ক্লোজ। কিছুক্ষণ পর আমরা এসে মেমোরি কার্ড নিয়ে তাদেরকে বলে, তাহলে তোমরা বলতে চাচ্ছ এই বুড়ি ভাদুকে মেরে পা পিছলে উপর থেকে পড়ে গেছে? আচ্ছা, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, এখন যেতে পারো। যাওয়ার সময় রামাকান্ত বলে, স্যার আপনি নিশ্চয়ই ওই মেমোরি কার্ডটা ফোনে নিয়ে তারপর ভিডিও ডিলিট করবেন। আমরা বলে, হ্যাঁ। রামাকান্ত বলে, স্যার আপনি বোধহয় জানেন না এই ভিডিও আবারও রিকভারি করা যাবে। মিনিস্টার বাধ্য হয়ে এবার ওই মেমোরি কার্ডটাই চিবিয়ে চিবিয়ে একেবারে গিলেই ফেলে। মানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সেখান থেকে বের হয়ে রামাকান্ত এবার শিল্পার কাছে ক্ষমা চায়। শিল্পা বলে, তুমি একবার ভেবে দেখো তো, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি তুমি আমাকে মাফ করতে? রামাকান্ত বলে, সত্যি করে বলছি, এতদিন যতগুলো মিথ্যা বলেছি আর যত কিপটামি করেছি তার কোনো কিছুর জন্যই আমার কখনোই খারাপ লাগেনি, কিন্তু মাইনের বিষয়টার জন্য তোমার এবং আমার দুজনের জন্যই আমার অনেক খারাপ লেগেছে। আমি কখনোই তোমাকে ধোকা দেওয়ার কথা ভাবতেও পারিনি। শিল্পা তার রামাকান্তকে খুব ভালো করেই জানে। তার চোখে এতটা অপরাধ বোধ দেখে সেও আজ তার স্বামীকে মাফ করে দেয়। পরের দিন সকালে স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গিয়ে সব বিপদ কেটে যাওয়ার জন্য দোয়া করে। রামাকান্ত সব কিপটামি ভুলে শিল্পাকে বলে, আজ তোমাকে পেট পুড়ে খাওয়াবো। কিন্তু রামাকান্ত কি আর এত সহজে শুধরে যাবে? ওই দেখেন, সে শিল্পাকে আসলে পেট ভরে মন্দিরের প্রসাদ খাওয়াচ্ছে। এই জন্যই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।